কি রে ভাই, তুই কই? আমি তোর জন্য সেই কখন থেকে দাঁড়িয়েছিলাম। শেষ পর্যন্ত আমাকে বাড়িতে আসতে হলো। তাড়াতাড়ি আয়, স্কুলে তো দেরি হয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে রিফাতকে নিয়ে স্কুলে চলে আসলাম। আর আস্তে আস্তে আমি রিফাতকে বললাম, দোস্ত, আমাদের তো দেখতে দেখতে পরীক্ষার সময় চলে আসলো। এখন থেকে ভালো করে পড়াশোনা করতে হবে। আর তো বেশি সময় নেই, মাত্র 2 মাস বাকি আছে। হ্যাঁ রে দোস্ত, এখন থেকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে। আর তোর কপালে ফারিয়া আসলো না, ফারিয়াকে ভুলে যা আর ভালো করে পরীক্ষা দিতে হবে। তারপর দুজনেই এসব কথা বলতে বলতে চলে আসলাম স্কুলে। আমাদের কোচিং করায়। আমি কোচিং শেষ করে বাসায় ফিরছি, আর পাশে তাকিয়ে দেখি ফারিহা তার বান্ধবীদের সঙ্গে বাসায় ফিরছে। আসলে আমরা একসাথেই পড়াশোনা করি। আর তখন আমাকে রিফাত বলতে লাগলো, দোস্ত, তুই কিন্তু ফারিয়ার দিকে একদম তাকাবি না। কালকে কিন্তু আমি সব কিছু শুনেছি। আর তোর জায়গায় আমি থাকলে কোনোদিন ওর সামনেও যেতাম না, তাকানো তো দূরের কথা। দোস্ত, ফারিহা শুধু একটু অহংকারী। ওর অহংকারটা যদি সরে যায় তাহলে দেখবি ফারিহা অনেক ভালো হয়ে যাবে। ওর মনটা অনেক সুন্দর। তাছাড়া আমি তাকে অনেক ভালোবাসি। ভাই, তোর জায়গায় আমি থাকলে হয়তো আমি ফারিয়ার দিকে কখনোই তাকাতাম না। কিন্তু তোকে দেখে সত্যি আমার গর্ব করতে ইচ্ছে করছে। ভাই, এসব পাম না মেরে তাড়াতাড়ি বাসায় চল, আমার খুব ক্ষুধা পাইছে। আর বিকেলবেলা মাঠের দিকে আসিস, আমিও আসবো। অনেক দিন খেলা হয় না। কি রে ফকিন্নি, তুই আজকে আর কোনো কথা বললি না? কালকের অপমানের কারণে কি তোর শিক্ষা হয়ে গেছে নাকি? বাহ, ভালো তো। দেখো ফারিহা, আমি কি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করি? তাহলে তুমি আমার সঙ্গে কেন খারাপ ব্যবহার করো? তোমার বাবা চেয়ারম্যান দেখে কি তোমাকে সবসময় সম্মান করতে হবে? তোমাকে যেটুকু সম্মান দেওয়া সেটুকুই আমি দেই। তবুও কেন তুমি আমাকে অপমান করো? শুধুমাত্র ভালোবাসার কারণেই তো। তোর সঙ্গে আমি ঠিকই রিলেশন করতাম, কিন্তু কেন করলাম না জানিস? কারণ তোর সঙ্গে আমার স্ট্যাটাস যায় না। আমি বান্ধবীদের সঙ্গে কি বলবো বলতো? তোকে নিয়ে কোথাও যেতে পারবো না, তোকে নিয়ে কোথাও ঘুরতে পারবো না। আমারও একটা সময় আসবে, তুমি সবকিছু পেলে আমার কাছে চলে আসবে। শুধুমাত্র আমার কাছে ভালো থাকবে বলে তোমার এসব অহংকার কোনো কিছুই কাছে আসবে না। যখন সময় হবে তখন দেখা যাবে। এর চেয়ে ভালো তোর মতো কারো লেভেল দেখে কারোর সঙ্গে রিলেশন কর। শুধু শুধু আমার পিছনে পড়ে থাকিস না। আমি যতদিন বেঁচে থাকবো ঠিক ততদিন আমি তোমাকে ভালোবেসে যাব। দূর থেকে হয়তো তুমি আমার হবে কিনা সেটা জানি না, তবে আমার বিশ্বাস তুমি একদিন আমারই হবে। ঠিক আছে, তাহলে তুই এই আশায় বসে থাক। আমি এখন বাসায় চলে গেলাম। তারপর আমি হাসতে হাসতে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। তারপর আমিও এদিকে বাসায় চলে আসলাম। ফারিয়ার সঙ্গে একটু কথা বলে প্লিজ অনেক ভালোই লাগলো। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম আর খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে বের হলাম ফুটবল খেলার জন্য। আমি মাঠের মধ্যে এসে দেখি আমার সব বন্ধুরা এসে দাঁড়িয়ে আছে। আমিও গিয়ে তাদের সঙ্গে খেলতে লাগলাম। হঠাৎ খেলার মাঝখানে দেখলাম ফারিহা ফারিহা রিয়ার সঙ্গে হেঁটে যাচ্ছে, হয়তো ঘুরতে বের হয়েছে। দোস্ত, আমি কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। শাহরিয়ার তোকে অনেক ভালোবাসে, তুই শাহরিয়ারকে কেন মেনে নিচ্ছিস না বল তো? সে তো অনেক ভালো একটা ছেলে, আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে তাকায়নি, শুধুমাত্র তোকে ভালোবাসে বলে। ওহ, তোর যদি মন চায় তাহলে তুই গিয়ে শাহরিয়ার সাথে প্রেম কর। আমার এত ইচ্ছে নেই। আমি চাই অনেক ভালো একটা মানুষ থাকবে এবং অনেক স্মার্ট, যাকে দেখলে বুকের ভিতর ধুকধুক করে উঠবে। দোস্ত, তোর সব সিনেমার ডায়লগ অন্য কোথাও গিয়ে মারিস। এখন বল আসল কাহিনীটা কি? আর তুই ওর সামনে এভাবে কথা বলিস কেন, অপমান করিস কেন, এটা বল আগে। আমি বলতে পারি, তবে একটা শর্তে। তুই কখনো শাহরিয়ারকে তা বুঝতে দিবি না। আসলে শাহরিয়ার আমাকে যেরকম অহংকারী টাইপের মনে করে, আসলে কিন্তু আমি মোটেও তেমন না। পছন্দ হয়, তবে আমি চাই যে পরীক্ষার আগে এসব কোনো কিছুই করব না। আমি তোকে অনেক ভালো করে চিনি, তুই কেমন সেটাও জানি। সেই ছোটবেলা থেকে তোর সঙ্গে আমার বন্ধুত্ব। তবে একটা কথা, শাহরিয়ার কি তুই অনেক বেশি অপমান করে ফেলেছিস না ইদানিং? তুই তো ভালো করেই জানিস যে শাহরিয়ার সব কিছুই বুঝতে পারে, তাই একটু কড়াভাবেই ওর সঙ্গে কথা বলতে হয়, না হলে সব কিছুই বুঝে ফেলবে না। যদি পরীক্ষার পর শাহরিয়ার কখনো হারিয়ে যায় তখন কি করবি? আমার তো শাহরিয়ারকে দেখে এখনই প্রেম করতে ইচ্ছে করে, কিন্তু কি আর বলবো, শাহরিয়ার তো আমাকে কখনোই মেনে নেবে না। তুই যদি আরেকবার এই কথা বলিস তাহলে তোকে আমি মেরে এখানেই ফেলে চলে যাব।
ওর দিকে তুই কখনো তাকাবি না, ওকে শুধু বড় ভাই মনে করবি। আর জানিস একটা কথা, ওর মলিন মুখের দিকে তাকালে না আমার এতটা ভালো লাগে, সেটা তোকে আমি বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, তোর যেমন ইচ্ছা তাই কর, তবে একটা কথা মনে রাখবি যে অবহেলা সহ্য করতে করতে একটা সময় কিন্তু পাথর হয়ে যায়। তখন সেই পাথরকে আবার ফুলে রূপান্তর করা, এটা কিন্তু অনেক কঠিন। সেটা আমি জানি রে, কিন্তু আমি ভাবছি অন্য কথা। আমার বাবা তো শাহরিয়ারকে কখনোই মেনে নেবে না। রিলেশন হওয়ার পরে আমাদের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছিস? তুইও শাহরিয়ারকে ভালোবাসিস, শাহরিয়ারও তোকে অনেক বেশি ভালোবাসে। যদি দুজন এক হতে চাস তাহলে এটা ছাড়া কোনো উপায় নেই। আর যদি তোর বাবা মায়ের কথা চলতে চাস তাহলে নিজের ভালোবাসার মানুষ সব কিছু বিসর্জন দিতে হবে। তাহলে আর এসব কথা কখনো মাথায় আনিস না। তুই ঠিকই বলেছিস, যা হবার তা তো পরেই দেখা যাবে। এখন বর্তমানটাকে নিয়ে ভাবা যাক, তাই না? চল বাড়িতে ফিরে যাই, সন্ধ্যা হতে চললো, পরে মা বকা দিবে। তারপর আরও কিছুক্ষণ ঘুরে বাসায় ফিরে আসলাম, আর বাসায় ফিরে ফ্রেশ হয়ে চা খেয়ে পড়তে বসলাম। এদিকে আমি সন্ধ্যাবেলায় খেলা শেষে বাসায় ফিরে ফ্রেশ হয়ে পড়তে বসলাম, আর তখনই রিফাত আমার ফোনে মেসেজ করলো। রিফাত বলল, দোস্ত, ফারিয়াদের গাছের ডাব অনেক বড় হয়েছে, যাবি নাকি? তুই গেলে আমি সবাইকে মেসেজ দিয়ে বলি মাঠের মধ্যে আসার জন্য। আরে না, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এখনো আমাকে বাড়ি থেকে বের হতে দিবে না। তাছাড়া আর ধরা খেলে একদম খবর আছে, চেয়ারম্যান শালা অনেক ঘাট তারা, একজন মানুষ সুযোগ পেলেই পিছনে বাস দিবে। তারপর আমি রিফাতের সঙ্গে আরও কিছু কথা বলে কল কেটে দিলাম, আর কল কেটে দিয়ে পড়তে বসলাম। আর পড়া শেষ করে খাবার খেয়ে রাতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম আর স্কুলের দিকে যেতে লাগলাম। আর তখনই দেখলাম সাথে রিয়া আর ফারিহাও যাচ্ছে। আর তখনই রিফাত আমাকে পিছন থেকে ডাকতে লাগলো, আর আমাকে এসে বলতে লাগলো, আমি তোকে সে কখন থেকে পেছন থেকে ডাকছি যে আমার জন্য একটু দাঁড়া, কিন্তু তুই নিজের মতো করে হেঁটে যাচ্ছিস। ইদানিং কি কানে কম শুনিস নাকি? আরে না, তেমন কিছু না, চল তাড়াতাড়ি। তারপর আমি আর রিফাত কথা বলতে বলতে ফারিহাদের পিছনে পিছনে হাঁটছি। আর ওদিকে রিয়া ফারিহাকে বলতে লাগলো, দোস্ত, তোর জান পাখি তো তোর পিছনে পিছনে হাঁটছে, কথা বলবি নাকি? এখন ক্লাসে গেলে তোর কথা বলিস না, এখানে একটু কথা বলে নে। না, চুপচাপ ক্লাস হবে, এখন আমি কথা বলবো না। তাছাড়া আজকে দেখেই বোঝা যাচ্ছে যে মনটা হয়তো ভালো নেই। আর এখন যদি আমি তাকে শুধু শুধু এমন করি হয়তো খারাপ হয়ে যাবে, শুধু শুধু দরকার নেই রে। এদিকে আমি কোনো কথা না বলে ক্লাসে চলে আসলাম। আর এভাবেই পার হয়ে গেল 2টা মাস। পরীক্ষাগুলো বেশ ভালোভাবেই দিলাম। এখন পরীক্ষা দিয়ে ফ্রি টাইম, তাই বাবার কাজে সাহায্য করছি। একদিন বাবার সঙ্গে খেতে কাজ করছিলাম, আর তখনই রিফাত আসলো। আর রিফাত এসে আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, চল তো আমার সঙ্গে, তোর সঙ্গে আমার কিছু কথা আছে, তাড়াতাড়ি উঠে আয়। আর চাচা, তোমারা দিন দিন চেহারা এরকম হয়ে যাচ্ছে কেন? খাওয়া দাওয়া করো না নাকি? এখন বয়স হয়েছে না, তাই হয়তো এমন হয়ে গেছে। তোদেরও যখন বয়স হবে তখন তোরাও এমন হয়ে যাবি। তুই এখন বাড়িতে চলে যা, অনেক কাজ করেছিস। তারপর আমি বাবার কাছ থেকে রিফাতকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় আসলাম। নিরিবিলি জায়গায় আছে আমি আর রিফাত পাশাপাশি বসলাম। আর তখন বলল, দোস্ত, এখন পর্যন্ত তুই কসিং এর বেতনটা সঠিকভাবে ক্লিয়ার করিস নাই। স্যার তোকে দেখা করতে বলছে, আর এদিকে শুনলাম যে ফারিয়া নাকি ঢাকায় গিয়ে পড়াশোনা করবে। দোস্ত, আমি কি চিন্তা করছি জানিস? এমন চিন্তা করছি যে আমিও ঢাকায় চলে যাব। ঢাকায় গিয়ে অন্তত পক্ষে যদি নিজের খরচটা নিজে চালাতে পারি আর পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যেতে পারি তাহলে অনেক ভালো হবে রে। আমার বাবা আমার জন্য অনেক করেছে রে। তুই জানিস আমি অনেক সময় না খেয়ে থাকি শুধুমাত্র আমার ছোট ভাইয়ের কারণে। কারণ আমি চাই না যে আমার ছোট ভাই না খেয়ে থাকুক। আমি যতটা না বুঝতে পারি আমার ছোট ভাই কি ততটা বুঝতে পারে। সে কি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবে? আর ফারিহার কথা বলছিস? দোস্ত, অভাবের মধ্যে পড়লে ভালোবাসা জানালা দিয়ে পালায়। হ্যাঁ, তবে আমি ফারিহাকে কখনো ভুলতে পারবো না, এটা সত্যি। তুই তো আমার অবস্থাটা জানিস, তাই আমি তোর সঙ্গে ঢাকা যেতে পারবো না রে। আমাদের হয়তো আর কোনোদিন দেখা হবে কিনা সেটাও জানি না। রেজাল্ট কবে দিবে রে?
রেজাল্ট হয়তো আরো 15 দিন পর দিতে পারে। আমি ভাবছি যে 2-1 দিনের ভিতরে ঢাকা চলে যাব। কি দরকার শুধু শুধু বাসায় বসে থেকে। মায়ের শরীরের অবস্থাও তেমন একটা ভালো নাই, বাবাও দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। তাছাড়া চেয়ারম্যান চাচার কাছে আমাদের প্রায় জমিগুলোই বন্ধক দেওয়া, জমিগুলো ফিরিয়ে আনতে হবে। কোনো ঝামেলা আর তার সঙ্গে আমার দেখা হবে না কেন? ফোন আছে তো, ফোনে যোগাযোগ করব। তুই আমার সেই ছোটবেলার বন্ধু। হ্যাঁ, সেটা তো বুঝতে পেরেছি। তা ঢাকায় গিয়ে কি করবে? প্রথমে কিছু ভেবেছিস? থাকবি কোথায়? এসব কিছু ভেবেছিস নাকি শুধু শুধু এমনিতেই যাচ্ছিস? ঢাকায় তো আমার তেমন কেউ নাই, তাই গিয়ে কি চাকরি করব সেটাও তো জানি না। হয়তো গিয়ে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে আমার। তুই কোনো টেনশন করিস না। আচ্ছা, আমাকে একটা হেল্প করতে পারবি? আমাকে তুই 3000 টাকা এনে দিতে পারবি? পরে তোকে আমি দিয়ে দিব। আমার কাছে মাত্র 1000 টাকা আছে। বুঝতেই পারছিস, ঢাকায় যাব, ঢাকার তো প্রয়োজন। ঠিক আছে, আমি তোকে কালকের মধ্যে কোনো একটা ব্যবস্থা করে 3000 টাকা দিয়ে দিব। কিন্তু তুই কি এবার ফারিয়ার কথাটা একবারও ভেবে দেখলি না? তোর ভালোবাসা কি এভাবে শেষ হয়ে যাবে? আমি আজকে সন্ধ্যার দিকে ফারিয়ার সঙ্গে দেখা করার ব্যবস্থা করব। তুই এতে কোনো না কোনো করবি না? প্লিজ ফারিয়াকে শেষবার বলে দেখ ও কি বলে। আমি রিয়াকে বলে ব্যবস্থা করছি। আমি এখন গেলাম, তুই বাসায় গিয়ে চলে যা। আমি সন্ধ্যার সময় মাঠে থাকবো। তারপর আমি রিফাতের সঙ্গে আরো কিছু কথা বলে বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসে গোসল করে খাবার খেয়ে শুয়ে আছে। আর এভাবেই কখন যে ঘুমিয়ে গিয়েছি মনেই নেই। আমি রিয়াকে মেসেজ করে দেখা করতে বললাম। আর একটু পর রিয়া বলল যে ও পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। আমিও সেখানে গেলাম। তখন রিয়া আমাকে বলল, কি রে, তুই আমাকে হঠাৎ করে এখানে দেখা করতে বলছিস কেন? তোর কি কোনো কিছু হয়েছে? নাকি নাকি তোর প্রেমের মধ্যে আবার ঝামেলা লেগেছে? আমার কোনো কিছু হয়নি, তবে শাহরিয়ার অনেক কিছু হয়ে গেছে। শাহরিয়ার নাকি 2 দিন পরে ঢাকায় চলে যাবে। সেখানে গিয়ে হয়তো চাকরি করবে আর পড়াশোনা চালিয়ে যাবে। কিন্তু হঠাৎ করে শাহরিয়ার ঢাকা যাওয়ার জন্য সিদ্ধান্ত কেন নিল? শাহরিয়ার তো এখানেই ভালো আছে। তাছাড়া এখানে কোথাও কলেজে ভর্তি হবে, রেজাল্ট দেওয়া হলে। ফারিহাও আমাকে বলেছে যে যত কষ্ট করেই হোক শাহরিয়ারের জন্য গ্রাম থেকে যাবে। শাহরিয়ারের জন্য থেকে যাবে মানে? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। ও তো শাহরিয়ারকে পছন্দ করে না, সবসময় অপমান করতো। তারপর আমি রিফাতকে সব কিছুই খুলে বললাম। আর সব কিছু শুনে রিফাত হাসতে লাগলো। আর তখন আমি বললাম, তাহলে আমি এখন যাই, গিয়ে ফারিহাকে খবর দেই। আর সন্ধ্যাবেলায় দেখা করাটা ব্যবস্থা করা যাবে। তুই আর আমি ছাড়া তো আর কেউ হেল্প করতে পারবে না। ঠিক আছে, তুই তাহলে যা। আমিও বাসায় গেলাম। আর একটু রাফার সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দিস। আমারও তো মন চায় আমি আমার প্রিয় মানুষের সঙ্গে কথা বলবো। কেন, তোমাদের তো 24 ঘন্টার মধ্যে প্রায় 20 ঘন্টা কথা হয়, তবুও তোমাদের মন ভরে না? এখন সরাসরি গিয়ে দেখা করতে হবে? শালা কুত্তা, যাওয়া বাড়িতে যা। তারপর আমি রিয়ার সঙ্গে আরো কিছু কথা বলে বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসে রেস্ট করে আবার এইভাবে সময়টা পার হলো। সন্ধ্যাবেলায় আমি মাঠের মধ্যে এসে শাহরিয়ারকে কল দিলাম। আর শাহরিয়ার কল কেটে দিয়ে আমি বুঝতে বাকি রইল না যে শাহরিয়ার আসছে। এদিকে আমি কল কেটে দিয়ে তাড়াতাড়ি করে মাঠে যেতে লাগলাম। আমি মাঠে এসে দেখি যে রিফাত দাঁড়িয়ে আছে। আর তখন রিফাত আমাকে বলতে লাগলো, শালা আমি দাঁড়িয়ে আছি সেই কখন থেকে, আর তোর এখন আসার সময় হলো, তাই না? চল দোকানে গিয়ে বসি, আগে সব বুঝে তারপর যাব। আর তোর জন্য একটা সারপ্রাইজ আছে, যেটা শুনে তুই নিজেকে আর ধরে রাখতে পারবি না। তারপর আমি আর রিফাত চাচার দোকানে এসে চা খেতে লাগলাম আর অপেক্ষা করতে লাগলাম। জানি ফারিহা আজকেও আমাকে অপমান করবে। এছাড়া তো ফারিহার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। তবুও শেষবার না হয় ফারিহার অপমান সহ্য করে যাই। বেশ অনেকক্ষণ বসে থাকার পর আমি আর রিফাত যেতে লাগলাম। রিফাত আমাকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় চলে আসলো আর এখানে এসে দাঁড়িয়ে আছে। আর একটু পরেই দেখতে পেলাম রিয়া আর ফারিহা এদিকেই আসছে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। রিয়া এসে রিফাতকে বলতে লাগলো, রিফাত, বেশি সময় দেওয়া যাবে না, সর্বোচ্চ 20 মিনিট ওরা কথা বলবে, বুঝতে পেরেছিস? আর তুই আমার সঙ্গে, আমরা এখন থেকে কোনো কাজে নেই। শাহরিয়ার, আমরা খেয়াল রাখছি, তোর কথা বল। তখন রিয়া আর রিফাত একটু দূরে চলে গেল। আর আমি ফারিহাকে বলতে লাগলাম,
আমি অনেক আগে থেকেই তোমাকে ভালোবাসি এবং সারা জীবন তোমাকে ভালোবেসে যাব। এতদিন তোমার সঙ্গে যা করেছি শুধুমাত্র ভালোবাসি বলেই করেছি। আমি চলে যাচ্ছি, আর কখনো তোমার সঙ্গে আমার দেখা হবে কিনা সেটা জানি না। তুমি ভালো থাকবে। হয়তো আমার কথা তোমার কোনোদিন মনে হবে না, যদি কখনো মনে হয় তাহলে মনে করবে যে আমি সব সময় ভালোই আছি। জানো, তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম। বিশেষ করে আমি যখন রাতে একে ঘুমাতে যেতাম তখন তোমাকে নিয়ে ভাবতাম। নিজের অজান্তে ভালো লাগতো, আর এখনো ভালো লাগে তোমাকে নিয়ে ভাবতে। কিন্তু ওই যে কথায় আছে না, যে অভাবে পড়লে ভালোবাসা জানালা দিয়ে পালায়, আমার অবস্থা হয়েছে তেমন। যেখানে আমি নিজেই চলতে পারছি না সেখানে ভালোবাসা নামক পবিত্র জিনিসটা তো আমাদের জন্য নয়। আসলে মধ্যবিত্তরা কখনো কাউকে ভালোবাসতে নেই, কারণ সবকিছু চাইলেও পূরণ হয় না। মধ্যবিত্তের ভালোবাসা হলো বেমানান, এগুলো তাদের পক্ষে মানায় না। অনেক কথা বলে ফেললাম, হয়তো তোমার খারাপ লাগবে। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। অনেক বিরক্ত করেছে তোমাকে, রাস্তায়, পথে ঘাটে, স্কুলে, প্রাইভেটে, মনে হয় জায়গায় তোমাকে বিরক্ত করেছি। ক্ষমা করে দিও। আমি ওর কথাগুলো শুনে কান্না করতে লাগলাম। তারপর নিজেকে সহ্য করতে না পেরেই শাহরিয়ারের গালে একটা থাপ্পড় মারলাম। আর থাপ্পড় মেরে আমি শাহরিয়ারকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলাম, তুমি কেন বুঝতে পারছো না? আমিও তো তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি। আমি আমি শুধুমাত্র তোমাকে এসব বলতাম যেন তোমার পরীক্ষাটা ভালো হয়। যদি আমি তোমাকে অনেক অনেক আগে থেকেই আমার ভালোবাসার কথাটা বলে দিতাম, তাহলে তোমার পরীক্ষাটা এভাবে ভালো হতো না। আর তোমার ক্ষেত্রে পড়াশোনাটা বেশি দরকার, সেটা আমি চিন্তা করেই আমি এমনটা করেছি। আমি তোমাকে অনেকভাবে কষ্ট দিয়েছি। তুমি হয়তো রাত জেগে কান্না করেছো আমার জন্য, সেটা আমি জানি। কিন্তু আমিও কোনো কিছুর উপায় বুঝতে পারছিলাম না। এদিকে বাবাকে অনেক ভয় পেতাম, তাই সবকিছু মিলিয়ে কেমন যেন হয়ে গিয়েছিলাম নিজে নিজে। কিন্তু আমি অনেক কষ্ট পেয়েছিলাম। তোমাকে যখন আমি কথাগুলো বলতাম তখন নিজের অজান্তেই চোখ দিয়ে পানি আসতো। আমি অনেক ভালোবাসি তোমাকে। আমাকে ছেড়ে কোথাও যাবে না তুমি। আমি তোমাকে কোথাও যেতে দেব না। সব সময় তোমার কাছে থাকবো আমি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। প্লিজ, আমার জন্য না হয় তুমি থেকে যাও, প্লিজ। এদিকে ফারিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এখন আমি ফারিয়াকে কি বলবো সেটাই চিন্তা করছি। আমাকে ভালোবাসে এটা শোনার পর আমার খুশি হওয়ার কথা, কিন্তু কেন জানি খুশি হতে পারছি না। তারপর আমি নিজেকে সামলে ফারিয়াকে বললাম, আমি এখানে থাকলে হয়তো নিজেকে কখনো উন্নতি করতে পারবো না। তুমি সবকিছুই হয়তো বুঝতে পেরেছো। আমাকে নিজেকে নিজে কিছু করতে হবে, পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে। বাবা আমাদেরকে আর নিতে পারছে না, সেটা আমি বুঝতে পারছি। বাবা নিজের মুখে না বললেও আমি বুঝতে পারি। তাহলে আমার কি হবে? আমি আমি যে তোমার জন্য ঢাকায় যাব না ভেবেছিলাম, এখানেই থাকবো। তুমি ঢাকায় কোথায় থাকবে বলো, আমি তোমার সঙ্গে থাকবো, প্লিজ। তো এখন কিছুই জানি না। আমি কাউকে সন্ধ্যায় বাসে উঠবো, আর কি ঢাকায় যেতে যেতে তো প্রায় সকাল হয়ে যাবে। সেখানে গিয়ে আগে থাকার জায়গা ম্যানেজ করতে হবে, তারপর কাজ ম্যানেজ করতে হবে, তারপর বাকি সব কিছু। আমি যে তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি, আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না শাহরিয়া। আমাকে নিয়ে চলো, না হলে আমি তোমার সঙ্গে এখন যেতে রাজি আছি। আমি তোমাকে আমার অনিশ্চিত জীবনের সঙ্গে নিয়ে যেতে পারবো না। আমি জীবনে কখন উন্নতি করতে পারি কিনা সেটাও জানি না। তুমি অনেক ভালো একটা মেয়ে, তোমার বাবা মা তোমার উপর যে আছে, তুমি ভালো কিছু করবে। তুমি কেন আমাকে ভালোবাসতে যাবে? তাহলে তুই কেন আমাকে আগে থেকে ভালোবেসেছিলি? তুই কেন আমার জীবনে প্রথম এসেছিলি? আর এখন নিজে থেকে ভালোবেসে এখন নিজেই দূরে সরে যাচ্ছিস। আমি তোকে ছাড়া থাকতে পারবো না, মরে যাবো তোকে ছাড়া। হ্যাঁ, তখন আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম, এখনো আমি তোমাকে ঠিক তেমনটাই ভালোবাসি। কিন্তু আমি তোমাকে আজকে ফিরিয়ে দিয়েছি শুধুমাত্র তোমার ভালোর জন্য। দেখো, আমার অনিশ্চিত জীবনের সঙ্গে তুমি তোমার জীবনটা জড়িয়ে কেন নষ্ট করবে বলো? তার মানে তুমি আমাকে এখনো মন থেকে ক্ষমা করতে পারো নাই, তাই না? তাছাড়া আমি তোমার কাছে ভালো থাকবো, তোমার সঙ্গে আমি রাস্তায় থাকতেও রাজি আছি। তবু আমি তোমার ইচ্ছে। ফারিয়া, তুমি একটু প্লিজ আমার কথাটা বুঝতে চেষ্টা করো। তোমার বাবা আমাকে কখনোই মেনে নেবে না। আমি তোমার যোগ্য হতে পারবো না। আমি অনেক সময় না খেয়ে থাকি। তুমি যদি আমার পাশে থাকো
তাহলে আমিও তোমার মতো না খেয়েই থাকতে পারবো। তাছাড়া ভালোবাসার মানুষের সঙ্গে থাকতে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এই কথা বলেই ফারিহা আমার ঠোঁট জোড়া দখল করে নিল। আমি ফারিহাকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু কোনো কিছুতেই ফারিহাকে আটকে রাখতে পারছি না। প্রায় 10 মিনিট পর আমাকে ছেড়ে দিল, আর আমি হাঁপাতে লাগলাম। আর তখন ফারিহা আমার পকেট থেকে ফোনটা নিয়ে কি যেন করলো। একটু পর ফোনটা আমাকে দিয়ে বলল, শোনো, আমি আমার নাম্বার তোমার ফোনে সেভ করে দিয়েছি। যেখানেই যাবে আমাকে বলে যাবে। আর তুমি আগে ঢাকায় গিয়ে সেটেল হও, 2 দিন পর আমিও আসছি তোমার কাছে। তুমি যে জায়গায় যাবে আমিও ঠিক সেই জায়গায় যাব। আর এই জায়গায় যাবে, এখানে আমার ফুপুর বাসা, আমার কাছাকাছি থাকবে। আমিও অনেক হেল্প করতে পারবো তোমাকে, দেখা করতে পারবো তোমার সাথে। তোমাকে না দেখে তো আমি থাকতে পারবো না। আর এখন তো বাবা আমাকে বাড়ি থেকে বের হতেও দেয় না। কালকে যাওয়ার আগে আমার সাথে দেখা করবে, তবে সেটা ওদেরকে জানানোর প্রয়োজন নেই। আমাদেরটা আমরাই ব্যবস্থা করে নেব, কারণ ওরা আমাদের জন্য অনেক করেছে। যদি একবার কেউ জানতে পারে যে আমাদেরকে ওরা সাহায্য করেছে, তাহলে ওদেরকে সমস্যা করতে পারে। তাই আমাদের জন্য অন্য কেউ সমস্যায় পড়ুক, এটা তো আমি চাই না। তুমি আমার জন্য এত কিছু কেন করবে? তুমি যদি একবার তোমার কিছু হয়ে যায়, তাহলে কখনো কি আমি নিজেকে ক্ষমা করতে পারবো বলো? শোনো, একটা কথা সব সময় মনে রাখবে, বিপদের সময় যদি প্রিয় মানুষটা সাহস দেয়, তাহলে সব কিছু মোকাবেলা করতে অনেক সহজ হয়ে যায়। তার মানে অবশেষে তুমি আমাকে নিজের করেই ছাড়বে? তোমাকে ছাড়া আমার অনেক কষ্ট হবে থাকতে, কিন্তু তবুও থাকতে হতো। এখন আমি বাসায় চলে গেলাম, আর বাসায় গিয়ে তুমি মেসেজ করবে, ঠিক আছে? করবে তো? আর কথা বলতে পারবো না, তাই মেসেজ করতে হবে। তখনই ফারিহা আমাকে একটা ঠোঁটে আলতো করে চুমু দিয়ে দৌড়ে চলে যায়। এরপর আমিও রিফাতের কাছে চলে আসলাম, আর তখন আমাকে রিফাত বলতে লাগলো, দোস্ত, তার মানে তোদেরকে এক করে দিতে পারবেন? আর আমার সারপ্রাইজটা তোর কেমন লাগলো বল। এখন তাড়াতাড়ি চল, বাসে যেতে হবে, না হলে বাবা অনেক বকা দেবে। তারপর আমি আর রিফাত মিলে বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। আর শুয়ে শুয়ে ফারিহার সঙ্গে মেসেজে কথা বলতে লাগলাম। আর এভাবেই বেশ অনেক সময় পার হয়ে গেল। তারপর কথা বলা শেষে আমি ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে মাকে বললাম, না, আমি আজকে ঢাকায় চলে যাচ্ছি। তুমি বাড়ির দিকে খেয়াল রেখো, আর আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। আমি সেখানে গিয়ে ভালো কিছু করব আর পড়াশোনা করব। তুমি একটু তোমার নিজের দিকে খেয়াল নিও। তোকে ছাড়া বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে যাবে। সেখানে গিয়ে কি করবি, কোথায় থাকবি? কোনো কিছুই তো ঠিক করিসনি। আর আজকে হঠাৎ করে চলে যাবি, কি হয়েছে আমাকে বল তো। মা, তুমি আমাকে নিয়ে শুধু শুধু কেন টেনশন করছো? আর এখানে তো তেমন ভালো কলেজ নেই, তাই না? আর আমার রেজাল্ট দিতে প্রায় এখনো 15 দিন বাকি। আমি ঢাকায় গিয়ে এখন কিছু একটা করতে থাকবো, আর চাকরি করার পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যাব। আর এদিকে যদি আমার কিছুটা উন্নতি হয়, তুমি শুধু আমার জন্য দোয়া করো মা। তারপর আমি মাকে অনেক বুঝিয়ে রাজি করালাম, আর সবকিছু প্যাকিং করতে লাগলাম। আর এভাবেই সারাটা দিন পার হয়ে গেল। সন্ধ্যাবেলায় রিফাত আমার রুমে আসলো। আর রুমে এসে আমার হাতে 3000 টাকা দিল, আর বলল, দোস্ত, আমি এই 3000 টাকার ব্যবস্থা করতে পেরেছিলাম, আরো ব্যবস্থা করার জন্য, কিন্তু পারি নাই। তুই ঢাকায় যা, পরে লাগলে তোকে আবার দেব, চিন্তা করিস না। দোস্ত, তোর মতন বন্ধু যদি সবার থাকতো, তাহলে আর জীবনে আর কোনো কষ্ট থাকতো না রে। সত্যি তুই আমার ভালো বন্ধু। তোকে নিয়ে আমার এখন গর্ব করতে ইচ্ছে করছে। আরে বন্ধু, এসব কি বলছিস? এটা তো আমার দায়িত্ব, বন্ধুর জন্য তো বন্ধু, তাই না? বিপদের সময় বন্ধু যদি পাশে না থাকে, তাহলে কে পাশে থাকবে বল? তোর বাসের টিকিট তো কাটা হয়ে গেছে, 10টায় বাস। সেখানে গিয়ে পৌঁছে আমাকে ফোন দিয়ে জানাবি, আমি তো তোকে বাস টার্মিনাল পর্যন্ত দিয়ে আসবো। আমি দোস্ত, তুই মা বাবার সঙ্গে কথা বলতে থাক, আমি একটু ফারিহার সঙ্গে দেখা করে আসছি। তো আমাকে মেসেজ দিচ্ছে বারবার। তারপর আমি রিফাতকে বাসায় রেখে আমি ফারিহার সঙ্গে দেখা করতে চলে আসলাম। আর আমি এসে দেখি ফারিহা আগে থেকেই দাঁড়িয়ে আছে। আমাকে দেখি ফারিহা শক্ত করে জড়িয়ে ধরলো আর কান্না করতে লাগলো। আমি ফারিহার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম আর বলতে লাগলাম, এত কান্না করার কি আছে? আমি তো একেবারে চলে যাচ্ছি না। কি আর, আমাদের তো ঢাকায় দেখা হবেই, তাহলে এত কান্না করছো কেন? তুমি জানো না তোমার কান্না যে আমার একটু সহ্য হয় না। প্লিজ আর কান্না করো না, পরে তো তোমার মাথা ব্যথা করবে।
আমার সঙ্গে আজকে বাসে সারা রাত কথা বলতে হবে। আর এই নাও 2000 টাকা, এটা তুমি রাখো। আমি এর চেয়ে বেশি জোগাড় করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি কিন্তু নিজের দিকে খেয়াল নিবা। আমাকে নিয়ে একদম চিন্তা করবে না তুমি। এখন বাসায় চলে যাও, ইনশাআল্লাহ আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে আবার। ঠিক আছে, তুমি কিন্তু সময় মতো খাবার খাবে। আর আমাকে নিয়ে তুমি এতটা টেনশন করবে না, আমি ভালো থাকবো, ঠিক আছে? আর আমার সঙ্গে সব সময় কথা বলতে হবে, না হলে কিন্তু আমি অনেক পাগলামি করব। তারপর আমি ফারিহার কপালে আলতো করে একটা চুমু দিয়ে আরও কিছুক্ষণ থেকে সেখান থেকে ফারিহাকে বিদায় দিয়ে চলে আসলাম। বাড়িতে এসে সব কিছু নিয়ে বাবা মাকে বিদায় দিয়ে আমি আর রিফাত বাস স্টেশনে যেতে লাগলাম। যেতে যেতে রিফাতের সঙ্গে অনেক কথাই হলো। কিছুক্ষণ পর বাস স্টেশনে চলে আসলাম আর সেখানে এসে বাসে উঠে পড়লাম। তারপর রিফাত বলল, দোস্ত, ঢাকায় গিয়ে পৌঁছে আমাকে একটু জানাবি, ঠিক আছে? আর রাস্তায় কোনো সমস্যা হলে ফোন দিস। আশা করি কোনো সমস্যা হবে না, সাবধানে যাবি। দোস্ত, বাবা মা আর একটু রামিমের দিকে খেয়াল রাখিস। আমি ছাড়া তো আর তাদের কেউ রইল না, তুই ওদিকে একটু খেয়াল রাখিস। আর আসি, তুইও সাবধানে যাস। তারপর রিফাতকে বিদায় দিয়ে রিফাত চলে গেল। আর একটু পর বাসও ছেড়ে দিল। বাস তার আপন গতিতে চলতে লাগলো আর আমিও ফারিহার সঙ্গে মেসেজে কথা বলতে লাগলাম। এভাবে সময়টা পার হতে লাগলো। সকাল 5টার দিকে ঢাকা এসে পৌঁছালাম। নেমে দেখি বড় বড় সাইনবোর্ডে লেখা মহাকালী বাস টার্মিনাল। তারপর সেখান থেকে আমি রিফাতকে কল দিয়ে জানিয়ে দিলাম। আর আমিও একটা দোকানে গিয়ে হাত মুখ ধুয়ে চা আর রুটি খেয়ে নিলাম। তারপর হাঁটতে লাগলাম এক অজানা গন্তব্যে। আগে একটা থাকার প্রয়োজন। আমি যেখানেই যাই সেখানেই আমাকে জিজ্ঞেস করে সাথে কেউ আছে কিনা, কারণ ব্যাচেলার বাসা ভাড়া দেয় না, এটা একটা সমস্যা। তারপর সিদ্ধান্ত নিলাম ম্যাচে ওঠা যাক। তারপর কিছুদিন পর না হয় বাসা নিব। অনেক কষ্ট করে একটা ম্যাচ ম্যানেজ করলাম আর সেখানেই অ্যাডভান্স করে সেখানে উঠে পড়লাম। এভাবে সারাটা দিন পার হয়ে গেল। সন্ধ্যাবেলায় সবকিছু গুছিয়ে বাইরে হাঁটতে বের হলাম। কি করব এখন? হাঁটতে হাঁটতে একটা গ্যারেজের সামনে চলে আসলাম। দেখলাম গ্যারেজটা অটো গ্যারেজ। একটা লোক আর একটা লোকের সঙ্গে কথা বলছে। দেখেছিস, একটাও লোক নেই। এখন আমার গাড়িটা কি বসে থাকবে নাকি? আর গাড়িটা যদি বসে থাকে তাহলে শুধু শুধু বিল দিব না আমি। এখন গাড়িটা যদি কেউ নিয়ে বের হতো তাহলে তো অনেক লাভ হতো, তাই না? কি করা যায় বলতো? কোনো ছেলে নেই যাকে নিয়ে কাজ করাবো? আমি কথা শুনে লোকটার কাছে গেলাম। তারপর গিয়ে আমি ওনাকে বললাম, ভাই আসসালামু আলাইকুম, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কাজটা করতে চাই। আসলে ঢাকায় নতুন কোনো কাজ পাচ্ছি না তো তাই। তোমাকে দেখে তো ভালো করেই মনে হয়, তবে তুমি কি অটো চালাতে পারো? আর ওই রকম কেউ হলে কিন্তু আগেই বলে রাখছি, কোনো চান্স নেই, সোজা পুলিশে দেব। ভাই আমি অটো চালাতে পারি। আর ভাই আমাকে বিশ্বাস করতে পারেন, আমি আজকেই গ্রাম থেকে এসেছি ঢাকায় কাজের জন্য। কাজের পাশাপাশি পড়াশোনা করব। অনেক দরিদ্র পরিবারের সন্তান আমি। প্লিজ ভাই আমাকে কাজটা দিন। আমি কথা দিচ্ছি আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করব, আর কোনো সমস্যাও হবে না। ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো তাহলে তোমাকে না হয় কাজটা দেওয়াই যায়। আচ্ছা তাহলে তুমি এখন অটোটা নিয়ে বের হও, যে কয় টাকা পাও পরেরটা পরে দেখা যাবে। তারপর উনি আমাকে আরও কিছু কথা বললেন আর ভালো করে অটোটা চালানো শিখিয়ে দিলেন। আমিও সেখানে আরও কিছু কথা বলে অটো নিয়ে বের হলাম। কিন্তু কোথায় যাব কোনো কিছুই বুঝতে পারছি না। তবুও একটা মোড়ে এসে বসে আছে। আর তখনই একটা লোক আমাকে এসে বলল, এই ছেলে, গেট পার যাবে? গেট পার একটু সামনে নামবো। কত? আঙ্কেল এখান থেকে গেট পাড়ের ভাড়া যত আছে আপনি আমাকে সেটাই দিন, কোনো সমস্যা নেই। আর আমি এখানে নতুন, তাই রাস্তাটা যেমন করে চিনি না। আপনি একটু চিনিয়ে দিলে আমি আপনাকে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, চলো তাহলে। এই বলে আমি অটোতে বসলাম আর ছেলেটাকে আমি চিনি চিনি নিয়ে যেতে লাগলাম। ছেলেটাকেও ভালো লাগলো, অনেক সহজ সরল। তারপর আমি লোকটার কথা মতো তার জায়গায় চলে আসলাম। আর লোকটা অটো থেকে নেমে আমাকে 100 টাকা দিল আর আমাকে বলল, এইখান থেকে ভাড়া হলো 50 টাকা। আমি তোমাকে বাকি 50 টাকা খুশি হয়ে দিলাম, তুমি রেখে দাও, কোনো সমস্যা নেই। তোমার ব্যবহার আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে মানুষের ব্যবহারই অনেক কিছু। তারপর এভাবে বেশ কয়েকটা ভাড়া পেলাম
আর রাত 10টা পর্যন্ত অটো চালিয়ে আমি সেই গ্যারেজে চলে আসলাম। আর সেই গ্যারেজে এসে লোকটার কাছে গেলাম। লোকটা আমাকে দেখে মুচকি হাসি দিল। আর আমি ওনাকে গিয়ে বললাম, ভাই আমি মোট 575 টাকা ভাড়া মারতে পারছি। আসলে তেমন কিছু চিনি না তো, তাই অনেকগুলো ভাড়া মারতে পারিনি। ঠিক আছে, তোমার ব্যবহারে আমার অনেক ভালো লাগলো। তুমি যদি রোজ এখানে কাজ করতে চাও কোনো সমস্যা নেই। তুমি 2 বেলা গাড়ি চালাতে পারবে। এটা তোমার যে কোনো সময় হতে পারে, সকাল আর বিকাল। মাঝখানে দুপুরে তোমাকে রেস্ট করার জন্য দেওয়া হবে। আর আমাকে 200 টাকা দিয়ে তুমি বাকিটা রেখে দাও। ভাই কিছু মনে না করলে আমি একটা কথা বলি। আসলে আমি এসএসসি রেজাল্টের পর কলেজে ভর্তি হব আর কি, তখন তো ক্লাস করতে হবে। তাই কলেজে ক্লাস শেষ হওয়ার পরে বাকি সময় পর্যন্ত যদি কাজটা করি তাহলে কি চলবে? হ্যাঁ চলবে। তুমি আমাকে প্রতিদিন 250 টাকা করে দিবে। 250 টাকার পরে যা থাকবে সেগুলো তোমার। এই 250 টাকা হলেও আমদানি, তবে কিছুদিন পরে 300 টাকা দিতে হবে। তুমি যেহেতু প্রথম তাই 250 টাকা বললাম। আর চাবি তোমার কাছে রেখে দাও। তারপর লোকটার সঙ্গে আরো কিছু কথা বলে আমি মেসে চলে আসলাম। তারপর আমি বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসে চলে আসলাম। আর মেসে এসে খাবার খেয়ে ফারিহার সঙ্গে কথা বলতে লাগলাম। ফারিহাকে সবকিছু খুলে বললাম। আর সবকিছু শুনে ফারিহা আমাকে বলল, তোমাকে অনেক স্ট্রাগল করতে হবে শাহরিয়ার। তুমি যদি স্ট্রাগল না করো তাহলে জীবনে কখনো উন্নতি করতে পারবে না। আমি তোমার পাশে সব সময় আছি এবং থাকবো ইনশাআল্লাহ। তারপর এভাবে ফারিহার সঙ্গে বেশ কিছু সময় কথা বলতে লাগলাম। আর কথা বলা শেষে ঘুমিয়ে গেলাম। এভাবেই পার হয়ে গেল 15টা দিন। এই 15 দিনে বেশ ভালোই চলেছিল দিনকাল। আজকে রেজাল্ট দিয়েছে, মোটামুটি বেশ ভালোই রেজাল্ট করতে পেরেছে। কিন্তু ফারিহা A+ পেয়েছে। তারপর আমি একটা কলেজে ভর্তি হলাম। আর এদিকে ফারিহাও ঢাকায় চলে আসে। ফারিহাও একই কলেজে ভর্তি হয়। ফারিহা থাকে তার ফুপুর বাসায়। আমার এখান থেকে প্রায় 20 মিনিট লাগে। একদিন সকালবেলা রেডি হয়ে কলেজের দিকে যাচ্ছি। তার কিছুক্ষণ পর হেঁটে হেঁটে কলেজে চলে আসলাম। কলেজে এসে এক পাশে বসে আছি। আর একটু পর ফারিহা এসে আমার পাশে বসলো। আর আমাকে বলতে লাগলো, এই নাও 1000 টাকা, এটা রেখে দাও। আর এখন কিন্তু তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, ভালো একটা জব করতে হবে। আর একটু নিজের দিকে খেয়াল রাখতে পারো না নাকি? তুমি যদি আমার পাশে থাকো তাহলে সবকিছুই সম্ভব হবে। তোমার মতো করে কয়জন এভাবে ভালোবাসতে পারবে? তুমি আমার জন্য সেই গ্রাম ছেড়ে আমার সাথে ভর্তি হয়েছ। এত ভালো রেজাল্ট করা সত্ত্বেও এটা যদি তোমার বাবা জানতে পারে তাহলে কি তোমাকে কি করবে একবার ভেবে দেখেছো? বাবাকে আমি বলেছি যে বাবা আমার সব বান্ধবীরা এই কলেজে ভর্তি হয়েছে, আর ফুপুকেও ম্যানেজ করে নিয়েছি। আর বাবা যদি জানতে পারে তাহলে তো অনেক ঝামেলা করবে, এটা তো তুমি জানোই। আর পরেরটা পরে দেখা যাবে। তুমি যদি ভালো একটা চাকরি করো তাহলে যদি বাবা মেনে নেয় ভালো, আর যদি না হয় তাহলে অন্য রাস্তা দেখতে হবে। তাই বলে আমি তোমাকে ছেড়ে চলে যাব এটা কখনো ভেবো না। আমি জানি তুমি অন্য মেয়েদের মতো না, সেজন্যই আমি তোমাকে এতটা ভালোবেসেছিলাম। আর এখনো ঠিক তেমনই ভাবে ভালোবাসি এবং সারা জীবন তোমাকে ভালোবেসে যাব। আমি শুধু তোমাকে এই দুনিয়ায় নয় পরকালেও তোমাকে চাই। আচ্ছা এখন চলেন ক্লাসে যাই। আর ক্লাসে তো অনেক মেয়ে, ওদের দিকে তাকাবেন না, তাহলে কিন্তু আপনার এই চোখগুলো না উপড়ে ফেলবো বলে দিলাম। আর এই ড্রেসে কিন্তু আপনাকে অনেক ভালো লাগছে। তারপর আমি আর ফারিহা ক্লাসে চলে গেলাম। আর দুজনে মিলে ক্লাস করতে লাগলাম। কলেজে কিছু বন্ধু বান্ধব হলো আমার। তারপর কলেজ শেষ করে ফারিহাকে বিদায় দিয়ে আমি ম্যাসে চলে আসলাম। ম্যাসে এসে গোসল করে খাবার খেয়ে নিলাম। আর একটু রেস্ট করে বের হলাম অটো চালানোর জন্য। আমি রাত 10টা পর্যন্ত অটো চালিয়ে ভাইকে টাকা দিয়ে ম্যাসে চলে আসলাম। আর ম্যাসে ফারিহাকে কল দিলাম। কিছুক্ষণ পর ফারিহা কল ধরলো। আমাকে বলতে লাগলো, এখন যেহেতু তোমার কাছে টাকা ইনকাম করার একটা ব্যবস্থা হয়েছে, তাহলে এখন আলাদা একটা বাসা নাও। এই মেসে থাকলে তুমি ঠিকমতো খাবার খেতে পারবে না। তুমি দেখেছো তোমার শরীরের অবস্থা কি হয়েছে এখন? বাসা তো নিতে পারবো, কিন্তু আমি খাবার খাবো কিভাবে? পরে তো নিজেকে রান্না করে খেতে হবে। এখানে তো তবুও বুয়া এসে রান্না করে দিয়ে যায়। সকালের খাবারটা আমি নিয়ে আসবো, সকালেরটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আর দেখি যদি রাতেরটার ব্যবস্থা করতে পারি তাহলে তো ভালোই হবে। তুমি না হলে খাবারটা এসে নিয়ে গেলে। এত কিছু যে করছো, তোমার ফুপু যদি জানতে পারে তাহলে তোমাকে কি করবে একবার ভেবে দেখেছো? তোমার ফুপু তো সরাসরি তোমার বাবার কাছে গিয়ে বলবে।
তখন তোমার সমস্যা হবে, তোমার খাবার দিতে হবে না, আমি নিজেই না হয় রান্না করে খেতে পারবো। আর এখানে খাবার আমারও ভালো লাগে না, আর এক রুমে 3 জন থাকি তো পড়াশোনাটাও চালিয়ে যেতে পারছি না। তাহলে তুমি কালকে বাসা ঠিক করবে, বুঝতে পেরেছো? আর কালকে গ্রাম থেকে বাবা আমাকে দেখতে আসবে, হয়তো একদিন থাকতে পারে, তারপরে চলে যাবে। অনেকদিন তোমার হাতের মিষ্টি খাওয়া হয় না, তোমার মিষ্টিগুলোকে অনেক মিস করি। কলেজে তো চাইলেও মিষ্টিগুলো খেতে পারবো না। সব কিছুই আপনার, আপনি যখন চাইবেন তখনই মিষ্টিগুলো পাবেন। আর আমারও কি ইচ্ছে করে না আপনাকে মিষ্টি দেওয়ার জন্য? আমি তো মেয়ে, আমি তো লজ্জা পাবই, লজ্জা হলো নারীর ভূষণ। এদিকে যদি আপনিও লজ্জা পান তাহলে কিভাবে কি হবে? আসলে এই প্রথম তো, তাই পরের বার যখন তোমার সঙ্গে প্রেম করব তখন সবকিছু ঠিক হয়ে যাবে। আর কি বলেছে যে নারীদের লজ্জা থাকতে আর বুঝতে লজ্জা থাকতে পারে না? তাহলে কি এখন আমার সঙ্গে ঝগড়া করার ইচ্ছা আছে আপনার? দেখুন, এখন কিন্তু আমি ঝগড়া করতে পারবো না। এখন যদি ঝগড়া করেন তাহলে কিন্তু আপনার খবর আছে বলে দিলাম। এভাবে আমি ফারিহার সঙ্গে কথা বলতে লাগলাম, আর কথা বলা শেষে আমি খাবার খেয়ে পড়তে লাগলাম। রাত 2টা পর্যন্ত পড়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা কলেজে চলে আসলাম। কলেজে এসে ক্লাস করতে লাগলাম। এরপর ক্লাস শেষে আমি বাসা খুঁজতে লাগলাম। অনেক খোঁজাখুঁজি করার পর বাসাটা পেয়েও গেলাম। তারপর সব কিছু ব্যবস্থা করলাম। তারপর বেশ কিছুক্ষণ অটো চালিয়ে বিকেলবেলা আমি পার্কে চলে আসলাম। আর কিছুক্ষণ পর আমার মহারানীটা আসলো, আর তখন আমার পাশে বসে আমার উপর হেলান দিয়ে বসে বলতে লাগলো, জানি না আমি কিভাবে থাকতে পারবো, তবে আপনাকে ছাড়া রাতে ঘুমাতে অনেক কষ্ট হয়। ইচ্ছে করে আপনার কাছে চলে আসি। কি করে আসবো বল, এটা কি তোমার গ্রাম পেয়েছো? সরি, কি করে আসবো বলো, এটা কি তোমার গ্রাম পেয়েছো যে চাইলাম আর দেখা করলাম? এখানে যদি তুমি বাসা থেকে আমার কাছে আসার জন্য রওনা দাও তাহলে রাতটা না হয় জ্যামের মধ্যে কাটিয়ে দেবে। এখন কিন্তু রাগ হচ্ছে আমার পার্সোনাল কথার মধ্যে। তুমি যে কেন ফাজলামিগুলো করো, এটাই তোমার একটা সমস্যা। বিয়ের পরে তোমাকে ইচ্ছা মতো মাইর দিব, দেখো তুমি এখনই দিব। লজ্জা করছে না? একটা মেয়ে হয়ে একটা ছেলের গায়ে হাত দেবে, তার স্বামীকে মারা যায় না, এটা জানো না? তুমি বুঝতে হবে বস আমাদের পায়ের নিচে তোমাদের বেহেশত। তখনই ফারিহা আমার সামনে এসে আমার চুলগুলো নিয়ে টানাটানি করতে লাগলো, আর আমিও ফারিহাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর ফারিহার ঠোঁটের কাছাকাছি গিয়ে ফারিহাকে বললাম, কি মহারানী, অনেকবার বেড়ে গেছে আপনার, এখন আসেন। আপনার কত বড় সাহস আমার চুল ধরে টানাটানি করার, তাই না? ছাড়ো, এখানে অনেক লোকজন আছে। আর মায়ের সঙ্গে কথা হয়েছে? আজকে মায়ের সঙ্গে কথা বলো, ফোন দাও। তারপর আমি মাকে কল দিলাম, আর মায়ের সঙ্গে বেশ কিছু সময় কথা বলে কল কেটে দিলাম। আর আমি আর ফারিহা বসে বসে দুজন গল্প করছি আর বাদাম খাচ্ছি। ফারিহা আমাকে খাইয়ে দিচ্ছে। এভাবেই দেখতে দেখতে পার হয়ে গেল 4টা বছর। এই 4 বছরে আমাদের মধ্যে রাগ, অভিমান সবকিছুই হয়েছে, কিন্তু দিন শেষে আমরা কখনো কথা না বলে থাকিনি। আজকে আমি ফারিহার জন্যই হয়তো সফল হয়েছে। এখন আমি কোটিপতি ব্যাংকার। অনেক কষ্ট করতে হয়েছে আমাকে, আর সেই কষ্টে আমাকে অনুপ্রেরণা দিয়েছে শুধুমাত্র ফারিহা। এদিকে আমি অফিসে বসে কাজ করছিলাম, আর তখনই ফারিহা আমাকে কল দিল। আমি কলটা রিসিভ করলাম, আর উপাস থেকে ফারিহা আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, বাবা সবকিছু জেনে গেছে। আমি জানি না এখন কি করব। বাবা আমাকে অনেক মেরেছে। আমি তোমার কথা সবকিছুই বলে দিয়েছি, কিন্তু তারা কোনোভাবেই মানতে চাচ্ছে না। তুমি কি আমার কথা বলনি যে আমি ব্যাংকে চাকরি পেয়েছি আর আমি কিছুদিনের মধ্যে গ্রামে যাব বাবা মাকে নিয়ে আসার জন্য? তার মানে তোমাকে জোর করে গ্রামে নিয়ে যাওয়া হয়েছে শুধুমাত্র এই জন্য, তাই না? কারণ ঢাকায় থাকলে তো আর কিছু করতে পারবে না। আমার বাবাকে আমি সবকিছুই বলেছি, কিন্তু বাবা বলেছে যে তুমি একজন কৃষকের ছেলে, তাই তোমার সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। তুমি যত বড়ই হও না কেন, আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিতে চাচ্ছি। যে সময়টা আমাদের অনেক আগেই ফেস করার কথা ছিল, সেই সময়টা এখন ফেস করছি। এই 4টা বছর তোমার সঙ্গে আমি কাটিয়ে দিলাম। এই 4 বছর একবারও তোমার বাবা এরকম করলো না, আর এখন তোমার বাবা জানতে পেরে এসব করছে। আর আমি তো অন্য ছেলেদের মতো বেকার না, এখন আমি যথেষ্ট ভালো সরকারি চাকরি করি, আর তবুও তোমার বাবা মেনে নিচ্ছে না। এটার মধ্যে আরও কোনো সমস্যা আছে, আমাকে সেগুলা বাবার কাছ থেকে জানতে হবে। আর কোনো সমস্যা আছে মানে? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। তুমি প্লিজ তাড়াতাড়ি গ্রামে ফিরে এসো। আমি আর এগুলো নিতে পারছি না। আমি অনেক কষ্টে তোমাকে ফোন করেছি। তুমি কোনো চিন্তা করো না, আমি কালকেই গ্রামে আসছি। আর আজকে না হয় তুমি একটু সহ্য করে নাও, আমি কালকে এসেই সব কিছুর ব্যবস্থা করছি। অনেক সহ্য করেছি,
আর সহ্য করব না। তোমার বাবার সবটা সময় দাপট দেখিয়ে বেরিয়েছে, ওনার ব্যাপারে ভালো করে ব্যবস্থা নিতে হবে। তুমি এই ব্যাপারে কোনো কথা বলবে না। তারপর আমি ফারিহার সঙ্গে আরও কিছু কথা বলে কল কেটে দিলাম আর কিছু ফাইল নিয়ে আমি ঘাটাঘাটি করতে লাগলাম। আর তখনই জুনিয়র অফিসার রফিক সাহেব এসে আমাকে বলতে লাগলো, স্যার, আপনাকে এই ফাইলগুলো দেখতে বলেছে একটা লোক। আমাদের ব্যাংক থেকে প্রায় 2 কোটি টাকা নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত দেওয়ার কোনো নাম নেই। আপনি সাইন করে দিলেই ওনার ব্যাপারে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যাবে। ঠিক আছে, আপনি গিয়ে আপনার কাজ করেন, আমি ফাইলটা দেখি আপনাকে জানাচ্ছি। একটু পরে আর 2 কোটি টাকা কিভাবে নিয়েছে? স্যার, বিভিন্ন মিথ্যা কথা বলে টাকাগুলো নিয়েছে। আমরা আপনার সিগনেচারের জন্য ওয়েট করছি। আপনি সিগনেচার করে দিলে আমরা ওনার বাসায় যাব। বাসায় গিয়ে যদি টাকা পরিশোধ করতে না পারে তাহলে আমরা আইনি ব্যবস্থা নিব। তারপর রফিক সাহেব আরও কিছু কথা বলে উনি চলে গেলেন আর আমিও ফাইলগুলো দেখতে লাগলাম। আর হঠাৎ করে একটা লোকের ছবি দেখে আমি আটকে উঠলাম, কারণ লোকটা আর কেউই নয়, লোকটা হলো আমাদের চেয়ারম্যান আছে ফারিহার বাবা। উনি যে সব কাজ করবে এটা আমি আগে থেকেই আন্দাজ করেছিলাম। তারপর আমিও সিগনেচার করে দিলাম আর ফাইলটা রফিক সাহেবের কাছে পাঠিয়ে দিলাম। আর তখন আমার ফোনে একটা কল আসলো আর আমি কলটা রিসিভ করলাম আর কিছুক্ষণ কথা বলে কলটা কেটে দিলাম, কারণ আমাকে এখন ব্যাংকের হয়ে চেয়ারম্যানের বাসায় যেতে হবে। তারপর আমিও রেডি হয়ে নিলাম আর কিছুক্ষণ পর আমি রফিক সাহেব আর 2 জন পুলিশ নিয়ে গ্রামে যেতে লাগলাম। প্রায় 4 ঘন্টা জার্নি করার পর গ্রামে এসে পৌঁছালাম। তারপর সোজা চেয়ারম্যান সাহেবের বাড়ির সামনে চলে আসলাম আর আমি মাস্ক পরে আছি। তখন রফিক সাহেব বলতে লাগলো, চেয়ারম্যান সাহেব, আপনি কি বাসায় আছেন? আমরা ব্যাংক থেকে এসেছি, আপনি একটু বাইরে আসেন, আপনার সঙ্গে আমাদের কিছু কথা আছে। কিছুক্ষণ পর চেয়ারম্যান সাহেব বের হয়ে আসলাম আর আমাদেরকে দেখে হয়তো চেয়ারম্যান সাহেব ভয় পেয়ে গেল। আর তখন রফিক সাহেব বলতে লাগলো, আপনি আমাদের ব্যাংক থেকে 2 কোটি টাকা লোন নিয়েছেন, কিন্তু আপনার টাকা দেওয়ার কোনো উপায় দেখছি না। আপনি কি এখন টাকাগুলো পরিশোধ করতে পারবেন, নাকি আমরা অন্য কোনো ব্যবস্থা নিতে বাধ্য হব? স্যার, আমাকে আরও একটা মাস সময় দিতে হবে। আসলে আমি একটা কাজে টাকাগুলো খরচ করে ফেলেছি, তার জন্য আমি এখন টাকাগুলো দিতে পারছি না। চেয়ারম্যান সাহেব, আমরা কিন্তু আপনার ব্যাপারে সমস্ত কিছু খবর নিয়েই আপনার বাসায় এসেছি, না হলে আমাদের আসার কোনো প্রয়োজন ছিল না। আপনার নামে আরও কিছু কমপ্লেন রয়েছে। আপনি বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়েছেন এবং সেগুলো পরিশোধ করছেন না, এমনকি ফোন দিলে ফোনও ধরছেন না। চেয়ারম্যান সাহেব, উনি হলেন আমাদের ব্যাংকের নতুন ম্যানেজার। আমরা ম্যানেজার সাহেবকে নিয়ে আপনার কাছে এসেছি। আপনি অন্য অন্য ব্যাংকের টাকা দিতে হবে না, আমরা শুধু আমাদেরটা নিতে এসেছি। আপনারা এভাবে আমাকে ভয় দেখাতে পারেন না। আপনাদের কোনো অধিকার নেই। আপনি আমার গ্রামে এসে আমাকে এইভাবে ভয় দেখাচ্ছেন? আপনাদের সাহস তো কম না? চেয়েছিলাম আমি আপনার সঙ্গে ভালো ব্যবহার করে টাকাগুলো নিয়ে যাব, কিন্তু আপনি তো আমাদের সঙ্গে বেশ অনেক খারাপ ব্যবহার করছেন। ঠিক আছে। তারপর আমি ফোনটা বের করে আমার সিনিয়র অফিসারকে কল দিলাম। তারপর ওনার সঙ্গে কিছু কথা বলে কল কেটে দিলাম আর আমি চেয়ারম্যান সাহেবকে বললাম, চেয়ারম্যান সাহেব, আপনার নামে থানায় অনেকগুলো মামলা রয়েছে, আপনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত আছেন। কমিশনার সাহেব, আপনি একটু দেখান তো ওনার ব্যাপারে কি ধরনের মামলা রয়েছে। তারপর কমিশনার সাহেব নিজের ল্যাপটপে দেখতে লাগলো আর তখন হঠাৎ করে চেয়ারম্যান সাহেব আমাকে এসে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি কোনো কিছুই বুঝতে পারলাম না, হঠাৎ চেয়ারম্যান সাহেব আমাকে এভাবে জড়িয়ে ধরলো কেন। আর আমাকে এসে বলতে লাগলো, আমি তোকে চিনতে পেরেছি। তুই আমাদের গ্রামের ছেলে শাহরিয়ার, তুই আমাদের গর্ব। তুই থাকতে আমাকে ওরা এসব কথা বলছে। চেয়ারম্যান সাহেব, আপনি হয়তো কোনো কিছু ভুল করছেন, আমি আপনাদের শাহরিয়ার নই আর আমি শাহরিয়ারকে চিনি না। তখনই কমিশনার সাহেব আমাকে এসে বলল ওনার নামে অস্ত্র পাচার, মাদকদ্রব্য বিক্রয় এসব নানান রকম থানায় মামলা রয়েছে এবং ওনারা কোনো ব্যবস্থা নিতে পারছে না, সবাইকে টাকা দিয়ে কিনে ঢেকেছে। তখন কমিশনার সাহেব পুলিশ নিয়ে চেয়ারম্যান সাহেবকে অ্যারেস্ট করলো আর আমি বললাম, চেয়ারম্যান সাহেব, সরকারিভাবে আপনি জমিগুলো দখল করা হয়েছে। সাকিব সাহেব, আপনি এখনই কাগজ রেডি করে আমাকে দিন। তারপর সাকিব সাহেব আমার কথা মতো কাগজগুলো রেডি করলো আর চেয়ারম্যান সাহেবের কাছ থেকে সিগনেচার নিয়ে জমিগুলোর উপর সাইনবোর্ড লাগিয়ে দিলাম। এসব করতে করতে বেশ অনেক সময় পার হয়ে গেল। হঠাৎ করে একটা রুমের দিকে চোখ পড়লো আর জানালার পাশে একটা মানুষকে কান্না করতে দেখছি। সেই মানুষটার কেউই নয়, সেই মানুষটা হলো ফারিহা। আমি কি রুমের দরজা খুলে দিলাম, তখন ফারিহা কান্না করতে করতে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর আমি ফারিহার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। তারপর আমি রফিক সাহেবকে বললাম,
রফিক সাহেব আপনি সবাইকে নিয়ে চলে যান, আর আমি সকল রিপোর্ট পাঠিয়ে দিব। তারপর রফিক সাহেব সবাইকে নিয়ে চলে গেল, আর আমিও ফারিহাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসলাম। সবাই আমাকে দেখার জন্য বাড়িতে চলে আসলো, আর আমি এসে দেখি বাবা বাড়িতেই আছে। আমি গিয়ে বাবাকে সালাম করলাম আর বাবাকে বললাম, বাবা তুমি কেমন আছো? অনেকদিন পর তোমাকে দেখলাম। অনেক ভালো আছি রে, তুই চলে এসেছিস, এখন আমরা সকলেই ভালো আছি। আয় ভিতরে আয়। ফারিয়া মা, তুমিও আসো। তারপর আমি ভিতরে চলে আসলাম ফারিহাকে নিয়ে, আর ভিতরে এসে মায়ের সঙ্গে কথা বলতে লাগলাম। মা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, আর এভাবেই বেশ অনেক সময় পার হয়ে গেল। আর এক সময় মা আমাকে বলল, তাহলে এবার তোর বিয়েটা সেরে ফেলি, কি বলিস? আর এই শেষ বয়সে গ্রাম ছেড়ে চলে যাব শহরে? কেমন যেন হয়ে যায় না? শেষটা না হয় গ্রামেই পার করে দিই। মা আমি তোমাদের এখান থেকে চলে যাওয়ার পর ঢাকায় অটো চালিয়েছি আর রাত জেগে পড়াশোনা করেছি। কত ঝড় ঝাপটা আমাকে সহ্য করতে হয়েছে সেটা আসলে তোমাকে বলে বোঝাতে পারবো না। এমনও দিন গিয়েছে যে আমি মানুষের হাতে নাই পর্যন্ত খেয়েছি, কিন্তু কখনো কাউকে বলি নাই। এই যে দেখছো মেয়েটা ফারিহা, এই মেয়েটা আমার জন্য সব সময় কান্না করতো, আর এত কষ্ট করে আমি পড়াশোনা শেষ করে ব্যাংকে চাকরি পেয়েছি। তুমি আমার স্বপ্নটা পূরণ করবে না? আমি চেয়েছিলাম তোমরা শহরে গিয়ে আমার সঙ্গে থাকবে, শেষ বয়সে আরাম করবে। অনেক তো কষ্ট করেছো তোমরা দুজন, প্লিজ মা না করো না, চলো আমার সাথে। তখন এই কথা শুনে মা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, আর আমিও তোমাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। তারপর আমাদের বিয়ের ব্যবস্থা করা হলো, সকল নিয়ম কানুন শেষে আমাদের বিয়েটা হয়ে গেল। আর বিকেল বেলা গাড়ি নিয়ে বাসায় ফিরতে লাগলাম, সাথে বাবা মা আর নতুন বউ। আমি আর ফারিহার পেছনে বসে আছি, ড্রাইভার গাড়ি চালাচ্ছে। চলে গেছে আমাদের সামনে, বাবা মা বসে আছে, আমি ফারিহা আর কোলে মাথা দিয়ে শুয়ে আছে। আর ফারিহাকে কানে কানে বলতে লাগলাম, জানো আজকে আমার অনেক ভালো লাগছে, আমি আমার বাবা মাকে আমার সঙ্গে এনে রাখতে পেরেছি, এটাই অনেক সত্যি। প্রিয় মানুষটা যদি পাশে থাকে তাহলে সবকিছু করতে সহজ হয়ে যায়। অনেক আছে যারা বেকার ছেলে দেখে অন্য কাউকে বিয়ে করে নেয়, কিন্তু বেকার ছেলেটা একটা সময় ঠিকই চাকরি পায়, তার দিনটা ওই রকম আর থাকে না, কিন্তু সবকিছু ফিরে পেলেও প্রিয় মানুষটা হারিয়ে যায়। আমি সব সময় তোমার পাশে ছিলাম এবং সারাটা জীবন তোমার পাশে থাকবো ইনশাল্লাহ। কিন্তু আমার একটা জিনিস ভাবতেই কষ্ট হচ্ছে যে আমার বাবা এতটা খারাপ ছিল। আমার বাবা মাদক দ্রব্য ব্যবসা করত, এতটা খারাপ লোক ছিল, এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি যে বাবাকে নিয়ে আমি এতটা গর্ব করতাম সেই রকম। তবে আমার কোনো দুঃখ নেই, যে অন্যায় করেছে তার শাস্তি পেতে হবে, আইন তাকে যে শাস্তি দেয় এতে আমার কোনো দুঃখ নেই। তোমার দেবর রামি মতো অনেক বড় হয়ে গেছে, তা এখন তো তাকেও বিয়ে করাতে হবে নাকি? আজকে রামিমের জন্যই আমি তোমার সঙ্গে সেই সকালবেলা কথা বলতে পেরেছিলাম, বুঝতে পেরেছো? রামিম না থাকলে তোমাকে আমি কল দিতেই পারতাম না। আর আমার দেবরটা কিন্তু সেই দেখলেই প্রেম করতে ইচ্ছে করে। উফ, কেন লজ্জা করছে না? আমার সামনে তুমি আমার ছোট ভাইয়ের প্রশংসা করছো, মেয়ে নাক ফাটিয়ে দেব। চেনো আমাকে? এমনিতেও ওর সঙ্গে আমার প্রেম টেম চলছে, কিন্তু তোমার জন্য আসলে কোনো প্রেম করে না শান্তি নেই। এখন ভালো করে প্রেম করতে পারো। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, আমিও তাহলে রিয়ার সঙ্গে প্রেম করব। রিয়াকে যদি বলি যে তুই তোর জামাইকে ছেড়ে দিয়ে আমার সঙ্গে চলে আয়, চলে আসবে, কোনো সমস্যা নেই। চুপ, একটা কথা বলবে না? তোমার লজ্জা করছে না বইয়ের বান্ধবীর সঙ্গে প্রেম করতে? আর এটা তুমি নিজের বউয়ের কাছে বলছো, তাই না? আমি আমার ভাগনা কাউকে দিতে পারবো না। তখনই আমি মুচকি হাসি দিলাম। রামিম সামনে বসে আছে। তারপর এভাবে কথা বলতে বলতে রাত 10টার দিকে বাসায় এসে পৌঁছালাম। তারপর গাড়িটা পার্ক করে সবাইকে নিয়ে ভিতরে গেলাম। আর তখন মা বলল, মাশাল্লাহ, আমার ছেলে এত বড় বাড়ি, আমি অনেক খুশি হয়েছি রে। বিশেষ করে ফারিয়াকে আমার মেয়ে না, এই বাড়িটা আমাকে ব্যাংক থেকে দিয়েছে, আর এটা আমি নিজে বানাইনি, এটা সরকার আমাকে থাকার জন্য দিয়েছে। চলো মা ভিতরে যাই। আর আমি তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। তারপর এভাবেই সময়টা পার হলো। আমি ফ্রেশ হয়ে রুমে এসে শুয়ে পড়লাম। আর একটু পর ফারিহা আমার জন্য খাবার নিয়ে আসলো, আর খাবার খেয়ে নিয়ে এসে আমাকে খাইয়ে দিতে লাগলো। আমিও ফারিহাকে খাইয়ে দিতে লাগলাম। আর খাওয়া দাওয়া শেষ করে আমি ফারিহাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। আর তখন ফারিহা আমার কানে কানে বলতে লাগলো,
রিয়া বিয়ে করেছে, বিয়ে করে এখন তার একটা সন্তানও হয়ে গেছে, আর আমি সবকিছুতেই দেরি করি। এদিকে রিফাতেরও মনে হয় বিয়ে হয়ে গেছে, সবকিছু কমপ্লিট। কোনো সমস্যা নেই, আমাদেরও হবে। আর আজকে আমি আপনাকে এত আদর করব যে আপনি কিছুদিনের মধ্যেই নতুন অতিথির জন্য প্রস্তুত হয়ে যাবেন। সেটাও তো একটা কথা। আচ্ছা ঠিক আছে, দেখি আপনি আজকে কত রোম্যান্স করতে পারেন। এতদিন তো লজ্জায় লাল হয়ে থাকতেন, এখন কেন আসলেন? এখন যে বাবারা খুব তাড়াতাড়ি শুনতে হবে, তখনই হঠাৎ করে আমার ফোনে একটা কল আসে। আমি ফোনটা হাতে নিয়ে দেখি রিফাত কল দিয়েছে। আমি কলটা রিসিভ করলাম, আর রিফাত ওপাশ থেকে বলতে লাগলো, তো সরি রে, আসলে আমার ছুটি ছিল না, তাই আমি তোদের বিয়েতে থাকতে পারি নাই। বুঝতে পারছিস তো, নতুন চাকরি, বস ছুটি দিতে চায় না, আর তোর ভাবিও প্রেগনেন্ট, সব মিলে ঝামেলার মধ্যে ছিলাম। তোকে আমি সামনে পেলে কি যে করতাম সেটা আমি নিজেও জানি না রে। এখন কি ঢাকায় আসবি নাকি ওখানেই থাকবি কিছুদিন? ট্রান্সফার নিয়ে ঢাকায় আয়, না হলে চাকরি ছেড়ে দে। এটা আমি তোর জন্য অন্য কোনো জায়গায় আবেদন করব। কালকে ট্রান্সফার নিয়ে কথা বলবো, যদি না দেয় তাহলে তো চাকরি ছেড়ে দিতে হবে। আর শুনলাম ফারিয়ার বাবা, আমাদের চেয়ারম্যান সাহেব, জেলে আছেন, পত্রিকায় প্রকাশিত হয়েছে। যেটা শুনেছিস ঠিক শুনেছিস। আমি সরকারে চাকরি করি, আমাকে উপর থেকে যা নির্দেশ করা হয় আমি সেটাই শুধু পালন করছি। এখানে সাপোজ ধর আমার বাবা মা ভাই থাকতো, তবুও আমার কোনো কিছু করার ক্ষমতা ছিল না। তারপর আমি রিফাতের সাথে আরও কিছু কথা বলে ফারিহাকে শক্ত করে জড়িয়ে ধরে ফারিহার ঠোঁট জোড়া দখল করে নিলাম। আর এভাবেই আমি আর ফারিহা হারিয়ে গেলাম এক নতুন রাজ্যে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার পাশে নেই। আর কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে ফারিহা বের হয়ে আসলো, আর আমাকে বলতে লাগলো, এই যে মহারাজ, এখন গিয়ে গোসলটা করে আসে। আপনার জন্য তো নামাজ পড়তে পারলাম না, জোহরের নামাজ থেকে শুরু করতে হবে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, ইচ্ছে করছে এখনই তোমাকে অনেক আদর করি। কি মহারানী, এখন কি আদর করতে দিবেন আমাকে? চুপ, একদম চুপ, আর কোনো কথা হবে না। আগে গোসলটা করে আসো, আমি রান্নাঘরে গেলাম। দয়া করে রান্নাঘরে আসবেন না, মা আছে, বুঝতে পেরেছেন? এই বলে ফারিহা চলে গেল। আমি অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আর তারপর আমি ওয়াশরুমে গিয়ে গোসল করে নিলাম। আর গোসল করে আমি বের হয়ে রেডি হয়ে নিলাম অফিসের জন্য। আমি রেডি হয়ে খাবার টেবিলে এসে ফোন টিপছি আর নাস্তার জন্য অপেক্ষা করছি। আমার মানুষটা কখন খাবার নিয়ে আসবে। একটু পর ফারিহা খাবার নিয়ে আসলো, আমিও খেতে লাগলাম। মার সামনে থাকায় ফারিহাকে খাইয়ে দিতে পারলাম না। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি অফিসে চলে আসলাম। ফারিহাকে বিদায় দিয়ে এভাবেই অফিসে কাজ করতে করতে সময়টা পার হতে লাগলো। আর দুপুরবেলা পাগলিটা কল দিল, আমি কলটা রিসিভ করলাম। আর উপাস থেকে বলতে লাগলো, আজকে তো তোমাকে দুপুরের খাবার দেওয়ার জন্য আমার মনেই নেই, আসলে রান্না করার সময়ই পাইনি। তুমি তো আমাকে ছাড়তে চাইছিলে না, তাই এমন হয়েছে। কালকে থেকে অফিসে দুপুরের খাবার নিয়ে যাবে। এসব বাইরের খাবার কোনোভাবেই খাওয়া চলবে না, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, প্রতিদিন আদর করব আমি, আপনিও আদর খাওয়ার জন্য তৈরি থাকবেন, ঠিক আছে মহারানী? আর আমার আসতে সন্দেহ হতে পারে। তারপর পাখিটার সঙ্গে কথা বলতে লাগলাম। আর কথা বলা শেষে আবারও কাজ করতে লাগলাম। আর সন্ধ্যাবেলায় হালকা বাজার করে বাসায় ফিরলাম। আর বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর কফি খেতে খেতে ল্যাপটপে কাজ করতে লাগলাম। আর একটু পর ফারিহা এসে বলল, সবাই তোমার জন্য অপেক্ষা করছে, আর আমি যে সেই কখন থেকে তোমাকে ডেকে চলেছি সেদিকে তো তোমার কোনো খেয়াল নেই। অফিসেও কাজ, বাসায় এসেও কাজ। এত রেগে যাও কেন বউ? আচ্ছা ঠিক আছে, আর কাজ করব না, এখন চলো খাবার খেতে যাই। তারপর খাবার টেবিলে চলে আসলাম। আর এসে বাবা মায়ের সঙ্গে কথা বলতে বলতে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে আছি আর অপেক্ষা করছি কখন আমার পাগলিটা আমার বুকে আসবে। প্রায় অনেকক্ষণ অপেক্ষা করার পর মহারানীর আসার সময় হলো। আমি ফারিহাকে জড়িয়ে ধরে দখল করে নিলাম। ফারিহাও আমাকে রেসপন্স দিতে লাগলো। আমি ফারিহাকে 10 মিনিট পর ছেড়ে দিলাম। তারপর গলায় কিস করতে লাগলাম। ফারিহা চোখ বন্ধ করে আছে। আমি আবারও ফারিহার ঠোঁটজোড়া দখল করে নিলাম। আর এভাবেই হারিয়ে গেলাম দুজনে এক নতুন দুনিয়ায়। ফজরের সময় আমার যখন ঘুম ভাঙলো তখন দেখি ফারিহা আমার বুকে শুয়ে আছে। দুজনের মধ্যে কারো শরীরে কোনো কাপড় নেই। আমি ফারিহাকে কথা দিয়ে জড়িয়ে ধরে আছি। ফারিহার ঠোঁটজোড়া লাল হয়ে আছে। আমি আর লোভ সামলাতে পারলাম না। আমি ফারিহার ঠোঁটজোড়া দখল করে নিলাম। আর একটু পর ফারিহাও রেসপন্স দিতে লাগলো। আর প্রায় অনেকক্ষণ পর ছেড়ে দিলাম। আর ফারিহা লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকালো। আমিও শক্ত করে ফারিহাকে জড়িয়ে ধরলাম আর হেসে দিলাম। একটু পর ফারিহা বলল, হ্যাঁ ওঠো, নামাজ আদায় করতে হবে, একটু পরেই ফজরের আজান দিবে, তারপর আবার ঘুমাবে।
আজকে রাতে কিন্তু বেশি ভালোবাসা পাইনি। আমি আজকে কালকের তুলনায় ভালোবাসাটা কম হয়ে গেছে, আর একটু বেশি হলে ভালো হতো। কি ভালোবাসা কম হয়ে গেছে? আসলে তোমাকে যদি দিনরাত 24 ঘন্টাও আদর করা হয় তবুও তোমার মন ভরবে না। এখন আমাকে ছাড়ো, উঠতে হবে। প্লিজ বউ আমার, আর একটু কাছে থাকলে কি হবে বলো? নামাজের তো সময় আছে, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে দাও। আচ্ছা ঠিক আছে, নামাজ আদায় করে আবার শুয়ে থাকবো। তোমাকে ঘুম পাড়িয়ে আমি রান্না করতে যাব, ঠিক আছে? এবার খুশি তো নাকি? তারপর আমি মুচকি হাসি দিয়ে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিলাম, আর একটু পর ফারিয়া গোসল করে বের হলো। দুজনে নামাজ আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, আর আমি ফারিহার কোলে শুয়ে আছি। ফারিহা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এই সময়টা যদি আর শেষ না হতো। তখন ফারিহা বলল, আমি আর জীবনে আল্লাহর কাছে অন্য কিছুই চাই না। আপনার পাশে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চাই। শুধু এপারে নয়, পরপারেও তোমাকে চাই আমি। আপনি যে আমার রাগী রোমান্টিক বউ। এই বলে আমি ফারিহার কপালে হালতো করে চুমু দিলাম, আর ফারিহা লজ্জা পেয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমিও জড়িয়ে ধরলাম। তারপর আমি ফারিহার ঠোঁটজোড়া দখল করে নিলাম, আর প্রায় 10 মিনিট পর ফারিহাকে ছেড়ে দিলাম। আর এভাবেই না হয় চলতে থাকুক আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্পটা। নতুন নতুন গল্প পেতে আমাদের আকাশ এডিটিং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।